লেখিকা রিমা বিশ্বাসের দমন। জানলার পাল্লাটা আরেকটু ভালো করে খুলে দিল পরিধি। সাইকেল নিয়ে দাঁড়িয়ে একটা ছেলে, সামনে চুলে ব্যাক ক্লিপ লাগানো মেয়েটা যতদূর সম্ভব মনে হচ্ছে তানিয়া। সাগরডিহির ব্রহ্মকুমারী কলেজের এই হস্টেলে প্রায় 10 বছর হলো কাজ করছে পরিধি। কত যুগলকে দেখলো হস্টেলের পিছন দিকের আমড়া বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করতে। এখন ঘোর শীত, কুয়াশার চারপাশ ঢাকা। রোদ বেলার দিকে যদিও ঝলমলিয়ে উঠছে, পরিধি আরও ভালো করে দেখে নিল। হ্যাঁ, ও নিশ্চিত মেয়েটা তানিয়া। হস্টেলে ঢুকলেই ওকে ডেকে পাঠাতে হয়। তার অবশ্য দরকার পড়ল না। ও রুমের বাইরে সেকেন্ড ইয়ারে দেবস্মিতাকে যেতে দেখে হাঁকলো পরিধি। ফার্স্ট ইয়ারে তানিয়াকে ডেকে দিত। দেবস্মিতা বুঝছে কারণটা, যা ওর থতমত খাওয়ার ভাবটাতেই বোঝা গেল। রেজিস্টার খাতা বের করে লোকাল গার্জিয়ানদের নামের ভিতর তানিয়ার নাম খোঁজে পরিধি। মেয়েটার বাড়ি মফস্বলী এলাকায়, কিন্তু ডিস্ট্রিক্ট আলাদা। হয়তো ওখানে সুযোগ পায়নি, তাই এদিকে ভর্তি করিয়েছে। দরজায় টোকা পড়লে রেজিস্ট্রার খাতা থেকে দরজায় চোখ ফেলে পরিধি। দিদি ডাকছিলে? তানিয়া দরজায় দাঁড়িয়ে সোজাসুজি ওর চোখের দিকে তাকায় পরিধি। ছেলেটা কে ছিল? বয়ফ্রেন্ড? কিন্তু এখানে থাকতে গেলে যে ওসব চলবে না। তানিয়া দুপাশে মাথা নেড়ে কিছুটা প্রতিবাদী হলো। কোন ছেলে দিদি? পরিধি ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলে তানিয়া মাথা নামিয়ে নিল। পরিধি গম্ভীর গলায় বলল, এটা লাস্ট ওয়ার্নিং। এরপর লোকাল গার্জিয়ানকে কল দেব, মাথায় থাকে যেন। তানিয়া চলে গেল। বোঝা গেল রাগ নিয়ে গেল। এসবে অভ্যস্ত পরিধি, আর দিনের অভ্যেস মতো বাকি কাজগুলো করে যায়, মনে কোনো অসন্তোষ না রেখে। দুপুরে লাঞ্চ টাইমে রুটির মতো নিরীক্ষণ করছিল সব কিছু। টেবিলগুলো ঘুরে ঘুরে দেখছিল। তখন একটা ফিসফিস কথা এলো কানে। নিজের জীবনে প্রেম জোটেনি, তাই এমন জেলাস, হিংসুটে বুড়ি। বুঝলো কটূক্তিটা কার উদ্দেশ্যে। এরকম মন্তব্য শুনে শুনে এখন গায়ে প্রায় লোহার বর্ম জমে গেছে। কলেজের প্রফেসর হৈমন্তী সেন বলতেন, এ সমাজ কড়া মহিলাদের বলবে আনহ্যাপি, আর নরম তরম বা খানিকটা অসহায় মহিলারা হলো ভোগের রসদ। যাদের হ্যাপি করার দায়িত্ব বলতে সমাজ বোঝে সংসার, বাচ্চা আর একজন সমর্থপতি, যে স্ত্রীর ডিজায়ার্সগুলো সহজে ইগনোর করে, নিজেকে এস্টাবলিশ করাটাই ফার্স্ট প্রায়োরিটি মনে করে। এই কথাটা শোনার পর নিজেকে ঠিক ভাবতে আর এতটুকু সংকোচবোধ করেনি পরিধি। তানিয়া টেবিলের সামনে দাঁড়িয়ে পরিধি বলল, মাছ নাওনি কেন? তানিয়া বলল, শুক্রবার সন্তোষী মায়ের দিন। সোয়াবিন? ওতে টমেটো দেওয়া, টক চলে না। বাইরে পড়তে এসে এত মানলে হয়? তানিয়া মাথা নামিয়ে ভাত নাড়াচাড়া করছে। পরিধি বললেন, বাড়ির লোকের সব কথা এমন অক্ষরে অক্ষরে মানো? পাশ থেকে কে একজন ফস করে ফোড়ন কাটল। বাড়ি না শ্বশুর বাড়ি? একটা চাপা হাসি ঢেউ খেলে গেল। তানিয়া একইভাবে ভাত নাড়াচাড়া করে যাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে পরিধি বলল, শুধু একজন ভালো স্ত্রী বা ভালো বউ হওয়ার ভিতরেই কি তোমাদের জীবনের সার্থকতা? প্রশ্নটা পরিধি খাওয়ার ঘরের সবার কাছেই রেখেছে, তাই মিলিত উত্তর এলো, না দিদি, নিজের পায়ে দাঁড়াতে চাই। নিজের খরচ চালানোর জন্য অন্য কারো কাছে হাত পাততে চাই না দিদি, বরং অসহায়ের দায়িত্ব নিতে চাই। বাবা মার, ভাইয়ের। উত্তরগুলো শুধুই উত্তর না, বাস্তবিক আকাঙ্ক্ষা, তা জানে না পরিধি। তবু শুনে মন্দ লাগলো না। পরিধি নিজের খাওয়া সেরে যখন ঘরে এলো, তখন সূর্য পশ্চিম আকাশে পাড়ি দিয়েছে। জানলা দিয়ে দেখা যায় খেজুর গাছের খাঁজকাটা পাতার ফাঁকে রোদের লাল আভা। কয়েকটা ছাগল চড়ছে বাগানে। খসখস আওয়াজ পাওয়া যায় ওদের ছোটাছুটি আর হাঁটাহাঁটির। জানলায় দাঁড়িয়ে পরিধি ওর দোতলার ঘর থেকে হস্টেলের বাউন্ডারির বাইরের ধুধু মাঠ দেখে। একটা ছেলে আর মেয়ে সাইকেল চড়ে যাচ্ছে। বোধহয় কম্পিটিশন দিচ্ছে। হাসছে ওরা। আপন মনে শুনতে পায় ডাইনিং হলের কথাটা। জীবনে প্রেম জোটেনি তাই এমন। অথচ এই যে ছেলেটার মেয়েটা এখন সাইকেলে বসে হাত ধরাধরি করে এগিয়ে চলেছে, প্যাডেল চালাচ্ছে, তাতে যে আবছা হয়ে আসা সেই দৃশ্য কি আবার জ্বলে ওঠে না? সবে কি সাইকেল শিখেছে? না, তাও দিন 15 হবে। টুম্পার জন্য সাইকেল এলো, তাও পরিধির জন্য আসা টাকায়। তাই ওর জুলুমের স্বভাব মতো সাইকেল নিয়ে নিজেই বেরিয়ে পড়তো গ্রামের রাস্তায়। লম্বা লম্বা পা ফেলে সুরকি রাস্তা ধরে খালি সিটে চাপার চেষ্টা। তারপর হ্যান্ডেল যায় বেঁকে, আঁকাবাঁকা হ্যান্ডেল আর সঙ্গে প্যাডেলে তাল রাখা। সামলাতে না পেরে সমস্তটা নিয়ে ঢুকে গেছে পুটুস ঝোপে। কনুই পর্যন্ত ছুলেছে। তারপর বাগে এসেছে 2 চাকার প্যাডেল যান।
সেদিনটা রোদ ঝলমলে ছিল, আকাশ ছিল স্বচ্ছ নীল, দূর থেকে ভেসে ভেসে আসছিল পাকা সফেদার গন্ধ। সুরকি রাস্তা ধরে সুন্দর যাচ্ছিল, পরিধি দুপাশে ক্ষেতের জমি, ছোলা চাষ হচ্ছে। হঠাৎ দেখে সামনে একটা ছেলে, চোখে গগলস, নীল রঙের ফুল শার্ট আর জিন্সের প্যান্ট, রং ফর্সা। ওকে দেখে যেন থমকে দাঁড়িয়েছে। ব্যাস হকচকিয়ে গেছে পরিধি। সামনের হ্যান্ডেল নড়বড়ে, ছেলেও ঘাবড়ে গিয়ে একবার ডান পাশ একবার বাম পাশ করছে। পরিধি সোজা চালাতে গিয়ে একেবারে হুমড়ি খেয়ে পড়ল তার গায়ের ওপর, সাইকেল সমেত। চুলের ব্যাকক্লিপ ছিটকে গেল ছোলা গাছেদের ভেতর। চুল খোলা ঘেমো গায়ে, প্রায় ভূতের মতো চেহারার দশা। ছেলেটা জামা প্যান্ট সুরকি লেগে লাল। রাস্তা থেকে উঠতে উঠতে নিজের প্যান্ট ঝাড়তে ঝাড়তে বলল, একেবারে ঘাড়ের উপর তুলে দিলে? সাইকেল যখন চালাতে শেখোনি তখন রাস্তায় বের হও কেন? নিজের চেষ্টায় সাইকেল চালানো শিখছে, তা বলে নয় শিখতে দেরি হচ্ছে, কিন্তু রাস্তায় বেরোতে নিষেধ। কথাটা মানে লাগলো, তাই নিজের দোষ স্বীকার না করে পাল্টা আক্রমণ করলো পরিধি। তুমি সরে গেলেই তো পারতে, ওভাবে ডান বা করলে যে কেউ ধাঁধিয়ে যাবে। আশ্চর্য মেয়ে তো তুমি, ভুল করে ঝগড়া করছো? তুমিও কম নও যে জোর করে আমার ঘাড়ে সমস্ত দোষটা চাপাচ্ছ। যখন দেখছো আমি আসছি আর এই সরু রাস্তা, তখন সরে গেলেই তো পারতে। সাইকেল তুলতে গিয়ে পরিধি দেখে আর এক বিপত্তি। চেন পড়ে গেছে, হ্যান্ডেল সামান্য বেঁকেছে, এবার ঘাম হচ্ছে, এ সাইকেল টুম্পার। এসব দেখলে চরম অশান্তি করবে। আনাড়ি হাতে চেন তোলার চেষ্টা করে কিন্তু পারে না। প্যাডেল চালায়, চেন হুইলে পড়ায়, কিন্তু খটখট আওয়াজ হয়, পুরোটা জোরে কষে যায়। সাইকেল টানে কষ্টে। ছেলেটা তখনও দাঁড়িয়ে, তাকে পার করেই হাঁটা দেয় পরিধি। কিছু পরে ছেলেটাকে একটা ভ্যান রিকশায় চড়ে পাশে দিয়ে যেতে দেখে মুখটা ঘুরিয়ে নিল। গ্রামের সাইকেল রিপেয়ারের দোকানে এনে অবশ্য সারিয়ে নিল সাইকেল। বলল, মেশোর কাছে পয়সা নিয়ে নিও। তখন মাসির বাড়ি আপাতত স্থায়ী ঠিকানা। মা মারা গেছে হার্টের রোগে, আর বাপ মরল রেল লাইনে কাটা পড়ে। সবাই বলে সুইসাইড। পরিধি জানে সুইসাইড নয়, ওর বাবাকে মা টেনে নিয়েছে পরিধির গত জন্মের দুষ্কর্মের শাস্তির কোটা পূরণ করার জন্য। কাকা জ্যাঠারা ভাগের জমি দখল করলো। পরিধির লেখাপড়া বন্ধ। কখনো কাকার বাড়ির উঠোন ধুয়ে তো কখনো জ্যাঠার নাতির গুয়ের কাঁথা ধুয়ে খাবার পাচ্ছে, আর উঠতে বসতে জেঠি খুঁড়ির গঞ্জনা। বাড়িতে কারো শরীর খারাপ করলে অমনি রোষ ওর ওপর। ওরা টেনে টেনে সুর করে বলতো, মোলো মোলো, সব কটাকে খেয়ে তবে এর পেট ভরবে। পরিধি আর কত সয়? ভাতের পাতে ঠান্ডা কচু সেদ্ধ আর নুন দিয়ে যেদিন জেঠি বলল হাড় জ্বালিয়ে দিলে, সেদিন ভাতের থালা দিল ছুঁড়ে জেঠির কপালে। তখনই কপাল কেটে কাঁসার ভারী থালা ছিল, যে থালায় ওর বাবা খেত, সেই থালা নিজেই নিয়ে খেতে বসতো পরিধি। তারপর মারধর, চিৎকার, চেঁচামেচি। পাড়ার লোক জড়ো হয়ে বলল, তোমরা একটা মেয়েকে পালতে পারছো না, তা বললে কি করে হবে? ওর বাপের জমি জায়গা সব লুটে নিয়ে এখন তামাশা করছো। জেঠি তেড়ে এসে বলল, ওরে পুলিশে দিলে খুনের চেষ্টায় দায়ে এক্ষুনি হাজতবাস হবে। গ্রামের পঞ্চায়েত নেতার ডানহাত যোগমিত্তির সমাধানে এলেন। বললেন, এর মায়ের দিকের কেউ নাই? ছিল পরিধির বড় মাসি, তার তলব হলো। মেসো মাসিকে দায়িত্ব দেওয়া হলো পরিধির মাসিক খরচ বাবদ কাকা আর জ্যাঠা আড়াই 5,000 করে পাঠাবে। এই শর্তে মেয়ের ভবিষ্যৎ গড়া হলো। কাকা জ্যাঠার ইচ্ছে ছিল না একটা বিনি পয়সার বাদী হাতছাড়া শুধু হলো না, উল্টে টাকাও খসবে। কিন্তু জমি দখলের ব্যাপার ধামাচাপা দিয়েছে গ্রামের প্রধানদের হাতে মোটা টাকা গুজে। আবার নতুন করে ঘা খুঁড়তে আরও টাকার জলাঞ্জলি দেবে। তাই নিশ্চুপে শর্ত মানা ছাড়া উপায় নেই। পরিধি অবশ্য জানতো ওর মাসি মেশো কেউই ভালো নয়, এখানেও ওকে খেটেই খেতে হয়, কিন্তু ওই টাকাটা আশায় ওর নিজের দাবি রাখতে পারে। তাই পড়াশোনাটা চালিয়ে যেতে পেরেছে। জীবনের সংঘর্ষে এখন পরিধি লড়াকু একটা মেয়ে। ডানপিটে স্বভাব বরাবরেরই, আর সেই স্বভাব মতো সকালের কোনোই ছোলায় মোটা করে বরণিল লাগিয়ে পরিধি ওর খুদে সাগরেদের নিয়ে বকুল কাকাদের বাগানে সফেদা পাড়তে ঢুকেছিল। যখন বিনু, দোলন আর সাহেবকে চারটে চারটে করে ধরতে দিয়েছে, তখন বকুল করের বাড়ির সামনের বারান্দা থেকে ডাক শুনল নিজের নামের। গলাটা চেনা, নমিতা কাকিমা। পরি, একবারটি আয়। শুকনো পাতা মারিয়ে বাগান পেরিয়ে যখন পরিধি বারান্দায় উঠেছে, তখন জোর চমকেছে। ওদের চওড়া বারান্দার ভিতরে ঝোলানো লোহার দোলনায় বসে দুলছে সকালের
সেই নীল শার্ট আর গগল পরা ছোড়া। নমিতা কাকিমা বলল, এ হলো আমাদের ভাগ্নে প্রহ্লাদ। আর প্রহ্লাদ এ হলো ডান পিঠে পড়ি, পড়াশোনায় খুব ভালো, নিজে নিজে পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, তারপর কলেজে ভর্তি হয়ে বাংলায় অনার্স নিয়ে এবছর পাশ করলো। নমিতা কাকিমা ওর কথা বলতে বলতে বেশ গর্বিত হয়ে পড়ছিলেন। পরিধির বুক বেয়ে একটা চাপা দীর্ঘশ্বাস পড়ে। এই মহিলা নিঃসন্তান, অথচ প্রশংসা করছেন এমনভাবে যেন নিজের মেয়ে। এদিকে নিজের বাড়িতে মাসি দিনরাত ওর মেয়েদের নিয়ে রেষারেষি করবে। পরিধির জন্য পাঠানো টাকায় টুম্পা ঝুম্পার প্রয়োজন মেটাবে, আর পরিধি পাবে ওদের উচ্ছিষ্ট। ওর ভাবনায় ছেদ পড়ে প্রহ্লাদের কথায়। কিন্তু সাইকেলটা ভালো করে শেখা হয়ে ওঠেনি পরি ম্যাডামের, কি তাই তো? প্রহ্লাদ ভুরু নাচায়। ভাবনায় হারিয়ে যাওয়া পরিধি আবার নিজের স্বরূপে ফেরে। নমিতা কাকিমার দিকে তাকিয়ে বলে, একটু জল খাও না কাকিমা। নমিতা ব্যস্ত হয়ে ভিতরে গেলে পরিধি দোলনায় বসে থাকা প্রহ্লাদের পাশে যে সংকীর্ণ জায়গা ছিল সেখানে ঝপ করে বসে বলে, সরো দেখি, এরকম জাকিয়ে বসে থাকলে হবে কেন? প্রহ্লাদ এমনটা আশা করেনি, হতচকিত হয়ে বলল, তুমি এখানে বসলেই বা কেন? যাতে তুমি উঠে যাও। আমি কেন উঠবো? যাতে আমি দোল খেতে পারি। বলতে বলতে দুপা মেঝেতে ফেলে ক্রমশ পিছোতে পিছোতে একেবারে শূন্যে ছেড়ে দিল। দোলনা তখন হাওয়ার সঙ্গে উঠছে। দোলনার লোহার প্যাচ যা ছাদের কড়ি বর্গার সঙ্গে জোড়া, সেখান থেকে ক্যাচ ক্যাচ শব্দ করছে। প্রহ্লাদ চেঁচিয়ে বলল, এ কি, অ্যাক্সিডেন্ট করবে যে, থামাও। হেসে পরিধি বলল, আগেই সতর্ক করেছি। পরিধি হাসছে খুব। দরজায় টোকা পড়তে পরিধি ওর 5x6 হস্টেলের রুমের দরজায় তাকায়। দিনুর মা দাঁড়িয়ে। দিদি, কালকের বাজারে ফর্দটা দেখে দেন যদি। আজ মনটা কেমন মেঘলা আকাশের মতো ম্যাড়মেড়ে হয়ে রয়েছে। শরীরে জোর নেই, মনে উদ্যম নেই। বলল, তুমি তো জানোই দিনুর মা, যা রোজকার বাজেট সেই বুঝে নারায়ণকে দিয়ে আনিয়ে নাও। দিনুর মা দাঁড়িয়ে আছে দেখে পরিধি জিজ্ঞেস করলো, কিছু বলবে? দুদিন ছুটি নিতাম দিদি। ছেলেটা এই ঠান্ডায় পুকুরে চান করে এমন বুকে কফ জমিয়েছে, এখন হাসপাতালে নিয়ে না গেলে বড় বিপদে পড়ব। একদিনে হবে না দিনুর মা। আমি ফিরতে চেষ্টা করব দিদি, কিন্তু যদি না পারি তাই। ঠিক আছে। দিনুর মা চলে গেলে পরিধি মোবাইল নিয়ে বসে। ইউটিউব স্ক্রোল করে যায় আনমনে। এখন খালি সব জায়গায় তাপমাত্রা নেমে যাওয়ার গল্প। কানাডায় নাকি -40। ফুটন্ত গরম জল বাতাসে ছড়িয়ে দিলে তা জমে যায়। এখানে কদিন হলো মেঘ করেছে, বৃষ্টি হলে অবসাদ জাগে। ভাবতে ভাবতে একটা বৃষ্টির ভিডিও এলো সামনে। এআই দিয়ে করা একটা প্রাকৃতিক দৃশ্যর সঙ্গে গান আর বৃষ্টি। আজকের এই ডিজিটাল বৃষ্টিও যে পরিধিকে অনেক দিনের কথা ভাবায়। ভুলেই ছিল, কিন্তু তানিয়ারা যেন নতুন করে ভাবিয়ে ছাড়লো। মন বড় দুরন্ত, কিছুতে বশ মানে কি? তাই না চোখের সামনে দেখতে পাচ্ছিল ঝড়ের তাণ্ডব, সঙ্গে জানলার কাঁচ কাঁপানো বাজ পড়ার আওয়াজ। গ্রামের দিকের ঝড় বড় দাপুটে, তাই ভিডিওর মতো নরম মনোরম নয়। সেদিন প্রহ্লাদ বুঝি গ্রাম দেখতে বেরিয়েছিল, আর হঠাৎ নামলো ঝড়। প্রহ্লাদের ছিল দ্বিতীয়বার ওই গ্রামে আগমন। মর্মর শব্দে তাল, নারকেল, দেবদারু গাছগুলো ওর গায়ে পড়ে যাচ্ছে। ঠান্ডা হাওয়ায় স্রোতে ঝাপটা মারছে জোলো হাওয়া। প্রহ্লাদ শহরের ছেলে, প্রকৃতির চণ্ডাল রূপ দেখে অভ্যস্ত নয়। তাই যখন একটা বাড়ির অ্যাজবেস্টারের শেডের নিচে ভয়ার্ত মুখে দাঁড়িয়েছিল, তখন পরিধির গলার স্বর শুনে ওর ফ্যাকাশে মুখ জ্বলে উঠেছিল। তুমি বাইরে কেন? ভিজে জ্বর করবে যে গো। প্রহ্লাদ ইতস্তত করছিল, কিন্তু পরিধি প্রায় জোর করে ঘরে ঢোকালো ওকে। মাসিকে বলল, বকুল কাকুর ভাগ্নে মাসি এখানে মামার বাড়ি ঘুরতে এসেছে, কলকাতায় বাড়ি। মেসোমাসি দুজনেই গদগদ হয়ে বললেন, তা বাবু এমন ভিজে কাপড়ে কেন? একটা শুকনো পাজামা পাঞ্জাবি দে ওকে। টুম্পা, ও টুম্পা, এদিকে দেখে যা। পরিধি দেখেছিল প্রহ্লাদ ওর দিকে অবাক হয়ে তাকিয়ে, যেন চিনতে পারেনি। টুম্পা শুকনো কাপড় তোয়ালে দিল। মাসি প্রায় জোর করে প্রহ্লাদের ভেজা চুল নিজে হাতে গামছা দিয়ে মুছে নিল। টুম্পা আদা চা বানিয়ে দিল। মাসি লুচি ভাজার আয়োজন করলো, কিন্তু প্রহ্লাদ ঘুরে ফিরে খুঁজে গেল পরিধিকে। একটা সময় পরিধি ওর কাছে এসে ফিসফিস করে বলল, এই তুমি কি এই 6 মাসের ভিতর আমায় ভুলে গেলে নাকি? মনে নেই? সাইকেল, দোলনা, সফেদা। প্রহ্লাদ শুধু বলল, আমাকে ঘরে ডেকে যে ঢোকালে কেন? চোখ বড় করে পরিধি বলল, তুমি কি ভিজে মরার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলে? কি আশ্চর্য, ঘরে ডাকলুম বলে এমন ভূতের ছানার মতো আমায় দেখবে? প্রহ্লাদ কিছু আর বলেনি, কিন্তু তারপর যখন ওকে দাঁড়িয়ে থাকতে দেখতো পাড়ার মোড়ের ব্রজ কাকার মিষ্টির দোকানের সামনে, তখন কিছুটা জড়সড় হয়ে যেত পরিধি। বুঝতে পারতো প্রহ্লাদ ওর জন্য দাঁড়িয়ে। ও কি করে জানলো রোজ সকাল 10টায় ব্রজ কাকার দোকান থেকে কচুরি তরকারি নিতে আসে পরিধি? বর্ষার জলের কাদা মাখামাখি রাস্তায় নিজের চটি ডুবিয়ে সেদিন নিজে থেকেই এগিয়ে গেল প্রহ্লাদ। বলল, পরি মাইমার কাছে তোমার সব কথা শুনেছি।
আমার খুব খারাপ লেগেছে। পরিধির বুকটা যেন হুহু করে উঠল, কাপা গলায় বলল, কেন? তোমার মা বাবার হঠাৎ মৃত্যু, নিজের বংশের লোকেদের চিটিং আর মেসোমাসির স্বার্থ, যে কোনো বাংলা মুভিকে হার মানাবে তোমার লাইফ। মৃদু হেসেছিল পরিধি। আমার মনে হয় আত্মীয় স্বজন মানেই তাই, যে তাদের কবলে পড়েছে তার দুর্ভোগের শেষ নেই। তোমার মেসো আমার মামাকে বলেছে সে আমায় একটা সোনার চেন আর বোতাম দেবে। জিজ্ঞাসা ভরা চোখে তাকায় পরিধি। টুম্পার সঙ্গে আমার বিয়ে দিতে চায় তোমার মেসো। পরিধি কিন্তু সেদিন মেসোর সেই প্রস্তাবে মর্মাহত হয়নি, বরং বলেছিল, বেশ তো, বিয়ে করো তবে। মর্মাহত সেদিন হয়েছিল প্রহ্লাদ। তোমার আপত্তি নেই? পরিধি ওর চোখের দিকে তাকিয়েছিল, আর সেই নজর সোজাসুজি গিয়ে বিঁধেছিল হৃৎপিণ্ডে। মনে হয়েছিল প্রহ্লাদ ওর, শুধু ওর, কারো ক্ষমতা নেই ওকে প্রহ্লাদের থেকে আলাদা করবে। কি এক দৈব শক্তি যেন ঘোষণা করে গেল দুজনের অটুট বন্ধনের কথা। কি ছিল সেই মুহূর্তে পরিধি জানে না, কিন্তু ওই মুহূর্তটুকুর ভিতরও নির্বাচন করে নিয়েছিল প্রহ্লাদকে। প্রহ্লাদ বলল, তোমার মেসো একটা ফালতু লোক, ও রাজি হবে না, তাই আমরা পালিয়ে যাব। প্রথমে পালিয়ে যাওয়ার মধ্যে একটা রোমাঞ্চ মনে হলেও পরে নৈতিকতায় বড় বিধেছিল। পরে প্রহ্লাদের সঙ্গে দেখা করে বলেছিল, পালানো আমার ধাতে নেই প্রহ্লাদ। তোমায় আমার কথা মেশোকে বলতে হবে, লুকিয়ে নয়, জানিয়ে আমি যা করার করতে চাই। প্রহ্লাদ তাই করলো, কিন্তু মেশো মনের আশা পূর্তিতে বাধা পেয়ে বেজায় চটল। প্রহ্লাদ কলকাতার ছেলে, সেখানে নিজের ফ্ল্যাট, সে চাকরি করে। দেখতে শুনতে চমৎকার একটি ছেলেকে নিজের মেয়ের জন্য ভেবে রাখার পর সেখানে শালিকার পুত্রী পাত্রী হয়ে বসলে মাথার শান্ত থাকে কি করে? তাই চড়া গলায় প্রহ্লাদকে ধমক দিল মেশো, একটা লম্পট ছেলে, আমার মেয়ের সঙ্গে প্রেম করে এখন পরিধির সঙ্গে বিয়ের আবদার। প্রহ্লাদও চড়ল, বলল, একদম বাজে বকবেন না। কবে আমি আপনার মেয়ের সঙ্গে প্রেম করলাম? করনি প্রেম। তবে আমি এমনি এমনি সোনার বোতাম গড়েছি? আমার বাড়ি এসে তুমি টুম্পার হাতে আদা চা খাওনি? তুমি জানো তোমায় ফ্রড কেসে দিতে পারি। সে সময় ঘর থেকে বেরিয়ে এসেছিল পরিধি। পাড়ার লোকজন অনেক জড়ো হয়েছে, কেউ কেউ বেড়ার ফাঁক জানলার খড়খড়ি তুলে দেখছে। পরিধি সবার সামনে প্রহ্লাদের হাত ধরে বলল, প্রহ্লাদ কখনো টুম্পার সঙ্গে প্রেম করেনি, তার সাক্ষী আমি। ঘরের ভিতর থেকে মাসি ছুটে এসে ওর চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে পিঠে কিলচর বসাতে লাগলো। অলক্ষণে নিজের দিদির অকল্যাণ করবি, দিদির বরের ওপর নজর। প্রহ্লাদ এক ঝটকায় ভদ্রমহিলাকে সরিয়ে বলল, ওর ঘাড়ে যে অপবাদটা দিচ্ছেন সেই পাপটা কিন্তু আপনারা করছিলেন। আমি পরিধিকে নিয়ে চললাম, ও প্রাপ্তবয়স্ক একজন মেয়ে, ওকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা হবে না। এই সিনেম্যাটিক দৃশ্যে সবাই অভিভূত হয়ে পড়েছিল। এমন প্রেমের উপাখ্যান তারা সচক্ষে দেখে নিজেদের ধনী মনে করছিল। ঘরে ঘরে তখন পরি প্রহ্লাদের প্রেমের গল্প। পরিধি নিজে কবে ভেবেছিল এরকম রূপকথার গল্পের মতো প্লট বদলে যাবে ওর জীবনের? আজীবন দুঃখ আর সহ্য ওর নিয়তিতে লেখা আছে, এই তো মেনে নিয়েছিল। কিন্তু মুখের যে একটা রূপ হয়, আর সে যে এত সুন্দর, এত রঙিন, এত কোমল মোলায়েম, তা বিয়ের পর বুঝলো পরিধি। প্রহ্লাদের প্রতি স্পর্শ বুঝিয়ে দিত ওর প্রেম। ওদের কলকাতার ফ্ল্যাটে হয়তো কখনো ব্যালকনিতে কাপড় শুকোতে দিচ্ছে পরিধি। প্রহ্লাদ পাজা কোলে তুলে গোল হয়ে ঘুরিয়ে চলেছে। পরিধির হাসি থামে না। ঘুম থেকে প্রহ্লাদকে তুলতে গরম চায়ের ভিতর ওর আঙুল চুবিয়ে দিয়েছে পরিধি। সজাগ প্রহ্লাদ এক টানে কাছে এনেছে ওকে, নাকে নাক ঘষে বলেছে, ডান পিঠে। আঙুলের স্পর্শে কপালে গালে এঁকেছে নিজের নাম। জিজ্ঞেস করেছে, বলো কি লিখেছি? ওর গলা জড়িয়ে পরিধি বলে গেছে, প্রহ্লাদ। প্রহ্লাদ প্রহ্লাদ। সংসারের সব কাজ নিখুঁতভাবে করে চলছিল পরিধি। শ্বশুর শাশুড়ি থাকেন ওদের দেশের বাড়ি ঘাটালে। প্রহ্লাদ কলকাতার ফ্ল্যাটে একা থাকতো। ওর মা অবশ্য আসে মাঝে মধ্যে, আবার দেশে ফিরে যায়। পরিধি আসায় তখন ফ্ল্যাটে ওরা দুজন, সুখী দাম্পত্য। 1 বছরের বিয়েতে শিলং, কামাখ্যা, পুরী, কত জায়গা ঘোরাও হলো, কিন্তু এরপর যেন মোড় নিল জীবন। বিয়ের 3 বছরের মাথায় বাজার ফেরত পরিধির চোখ পড়ল একটা বিজ্ঞাপনে, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। সেখান থেকে চাকরির সুযোগ। মনে হলো নিজে কিছু কেন করছে না পরিধি। সব ব্যাপারে প্রহ্লাদের কাছে হাত পাততে বড় বাধে। একটা কাজল পেন্সিল কেনা থেকে শরীর অসুস্থ হলে ওষুধ পর্যন্ত প্রহ্লাদ দেয়। পরিধি তো একটা সময় স্বপ্ন দেখেছিল নিজের পায়ে দাঁড়িয়ে নিজের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। তবে হঠাৎ করে জং কেন ধরে গেল ওর স্বপ্নে? না, কোনো কালে একজন সাধারণ গৃহবধূ হয়ে বরের ঘাড়ে পুরো জীবনটাকে কাটিয়ে দেওয়ার কথা ভাবেনিও। ওর যে অনেক স্বপ্ন ছিল, হঠাৎই যেন মোহভঙ্গ হলো পরিধির। লেখাপড়ায় ভালো ছিল বরাবর, তবে সে সব কেন বেকার যেতে দেবে? মোবাইল ঘেটে তাই খুঁজতে শুরু করলো নিজের মনের মতো কাজ।
কয়েকটা জায়গায় নিজের সিভি তৈরি করে জমা দিল। দিন 10 ভেতর ইন্টারভিউর মেল এলো একটা। ইন্টারভিউ দেওয়ার পর সেখানে একটা ফিন্যান্স কোম্পানির ব্যাক অফিস জব হয়ে গেল। মাসে বেতন শুরুতে 15,000 টাকা। খুশিতে উচ্ছ্বসিত পরিধি যখন এই খবর শোনালো প্রহ্লাদকে, তখন প্রহ্লাদের সব সময়ের জন্য ঝলমলে মুখটা কালো হয়ে গেল। চুপ করে রইল প্রহ্লাদ। রাতের খাবার টেবিলে বসে ওর প্লেটে ভাত বাড়তে বাড়তে বরের মেজাজ অনুধাবন করতে থাকে পরিধি। থালা এগিয়ে দিয়ে প্রশ্ন করে, আমার চাকরিতে তুমি খুশি হওনি? প্রহ্লাদের চোয়াল শক্ত হলো। আমায় জিজ্ঞেস করতে কোথায় অসুবিধা ছিল? আমি তোমায় সারপ্রাইজ দিতে চেয়েছিলাম প্রহ্লাদ। পরিধি ওর হাত চেপে ধরে। এক ঝটকায় হাত সরিয়ে নেয় প্রহ্লাদ। আমি কোন অসুবিধায় রেখেছি তোমায় যে টাকা রোজগার করতে বেরোতে হবে? বাইরে আর 5টা বেটা ছেলের সঙ্গে না ঘুরলে শান্তি হচ্ছে না? পরিধির ওর কথার ধরন ভালো লাগছিল না। বলল, আমি তোমার স্ত্রী প্রহ্লাদ, দাসী নই যে তুমি আমায় আমার স্বাধীনতায় লাগাম পরাবে। তুমি কেমন আবার রাখবে? আমার নিজের স্বাধীনতা নেই নিজেকে ভালো রাখার, তোমার জন্য কিছু করার, আর বাইরে বেটা ছেলের সঙ্গে ঘোরা, এ আবার কি ধরনের ভাষা? স্টপ ইট! দাঁত খিচিয়ে থালা ঠেলে দিল প্রহ্লাদ। এসব সিরিয়ালের স্ক্রিপ্ট তুমি আমার মুখের সামনে আওড়াবে না, একদম না। ওই প্রথম পরিধি প্রহ্লাদের একটা নতুন রূপ দেখলো, অবাক হলো, ভাবলো সত্যি কি ও দোষ করেছে? এদিকে চাকরি যেহেতু জয়েন করেছে, তাই ভোরবেলা উঠে সব কাজ সেরে প্রহ্লাদের আগে বেরিয়ে যেতে হতো, কারণ ওর অফিস বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা দূরত্বে। বাড়ি যখন ফিরতো তখন বেশ ক্লান্ত, কিন্তু প্রহ্লাদ যাতে না বলে চাকরি করতে কে বলেছিল, তাই ক্লান্তি লুকিয়ে বাড়ির কাজ সারত পরিধি। পরিধি চাকরিটা ভালোবাসতো। ওর লেখাপড়া বেসিনের জলে বাসন মাজার ফেনায় ধুয়ে যাচ্ছে না, একটা কাজে আসছে। ওকে অফিসে সবাই পরিধি ম্যাডাম বলে ডাকে। আর কি চায়? গ্রামের কলেজে পড়া, বাড়ির লোকের তাচ্ছিল্য, অত্যাচার সবা পরিধি। ওর একটা নিজস্ব ছোট্ট পরিচিতি হয়েছে। পরিধি এতেই খুশি, কিন্তু প্রহ্লাদ কি আগের মতো খুশিতে থাকতো? একটা মানুষ যখন সবসময় মুখ ময়লা আর মেজাজে গুমোট ভাব এনে ঘুরে বেড়ায়, তখন তা দেখে কি বোঝা যায়? পরিধি বুঝতে পারছিল না কেন ওর এত পরিবর্তন। প্রহ্লাদ ইদানিং চোখে চোখ রেখে কথা বলতো না। কাবার্ডের পার্লার আড়ালে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে সময় ভুলে যেত না। অফিসের ব্যস্ততা ভুলে পরিধির কোমর নিজের হাতে ধরে তার সাইজ মাপতে বসতো না। বলতো না, আমার 2টো হাত নিয়ে তোমার এই কোমরের পরিধি হবে ম্যাডাম পরিধি। পরিধির খোলা পিঠে আঙুল দিয়ে নকশা কাটতো না প্রহ্লাদ অফিস থেকে ফিরে মুখ গোজ করে খেত, ল্যাপটপে মুখ গুজতো, আর পরিধি কিছু জিজ্ঞেস করলে বলতো পরে। একটা ছোট্ট গম্ভীর উত্তর, যা পরবর্তী বার্তালাপে ছেদ চিহ্ন আনার জন্য যথেষ্ট। আর এই হাঁসফাঁসে দীর্ঘস্থায়ী নিম্নচাপের ভিতর যেদিন হঠাৎ এক ফালি রোদ দেখল পরিধি, সেদিন ছিল ওর অফিসের ফাউন্ডেশন ডে। শাড়ি পরে ব্যাচ ঝুলিয়ে যেতে হবে অফিসে, ফিরতে লেট হবে কারণ অফিস ফাংশন আছে। সেদিনই সকালে প্রহ্লাদ বলল, আজ রাতে অলিক সুমনারা সব আসবে, এখানে ডিনার করবে। বিরিয়ানিটা তুমি তো ভালোই বানাও, আমি না স্টার্টারে তন্দুরি চিকেনটা আনিয়ে নেব। একদিকে সবকিছু আবার আগের মতো হওয়ার আনন্দ, আরেকদিকে একটা তাড়া খাওয়া ভয়। বলল, আজকের দিনটা বদলে অন্য দিন করলে হয় না? আজ আমার অফিসের। কথাটা পুরো না শুনে কোনো উত্তর না দিয়ে প্রহ্লাদ বেরিয়ে গেল। অভিমানে আঘাত লাগলো পরিধির। ও কি এমন অন্যায় করেছে? নিজের পায়ে দাঁড়িয়ে নিজের খরচ নিজে বহন করার দায়িত্ব নেওয়া কি অপরাধের? তাই একরকম একটা গা কিসকিসে মেজাজে বাড়ি থেকে বেরিয়েছিল। অফিসের ফাউন্ডেশন ডে, কিছু অনুষ্ঠান, স্পিচ, কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর খাওয়া দাওয়া। এর মধ্যে বন্ধু বান্ধবও জুটেছে অনেক। ছোট থেকে তো শুধু ঠোকর খেয়েছে, কবে আর এমন আনন্দ করেছে পরিধি প্রাণ খুলে? তাই বাড়ি যখন ফিরল তখন রাত 10টা। বাড়ির ড্রয়িং রুমে তখন মদের আসর বসেছে। টেবিলে রাখা তন্দুরি চিকেন আর মদের বোতল। লাল চোখে প্রহ্লাদ তাকালো, যা একেবারে অচেনা। গুম হয়ে রইল। পরিধি ধীরে ঘরে ঢুকে বসে রইল থম মেরে। আরও অবাক হলো ড্রয়িং রুমে ওর মায়ের ব্যাগ দেখে, অর্থাৎ প্রহ্লাদের মা আজ এসেছে, যা পরিধি জানে না। আর তার উপস্থিতিতেই প্রহ্লাদ মদ মাংস খাচ্ছে। হয়তো এদের বাড়িতে এসব স্বাভাবিক, এই ভেবে নিজেকে শান্ত করার চেষ্টা করতে থাকে পরিধি। একবার উঠে পাশের ঘরে শাশুড়ির সঙ্গে দেখা করতে গেল, কিন্তু উনি ফোনে কথা বলতে ব্যস্ত, তাই পরিধিকে প্রায় উপেক্ষাই করলেন। রাত যখন 11:15 তখন শুনতে পাচ্ছিল প্রহ্লাদ ওর বন্ধুদের অ্যাপার্টমেন্টের গেট পর্যন্ত পৌঁছতে গেছে। কিছু পরে কানে এলো কোলাপসিবল গেট টানার আর তালা দেওয়ার শব্দ। পরিধি আর শান্ত হয়ে বসে থাকতে পারছিল না ঘরে, তাই ঘর থেকে বেরিয়ে এসেছে ড্রয়িং রুমে। চরম ক্ষোভ আর ক্রোধে বলল, তুমি কি প্রমাণ করতে চাইছো? প্রহ্লাদের মুখময় শুধু রাগ, ওর শিরা উপশিরা শক্ত। জড়ানো গলায় বলল, আমি প্রমাণ করতে চাইছি না, তুমি দেখিয়ে দিতে চাইছো যে তুমি কাউকে পরোয়া করো না। হ্যাঁ, তোমাদের মতো মেয়েরা ওই গ্রাম্য জায়গায়
থেকে একটা দোজবর রিজার্ভ করে। জানতে নিশ্চয়ই তোমার মেশো একটা আধগুড়ো দোজবরকে তোমার পাত্র হিসেবে বেছে রেখেছিল। না, ও খবর জানা ছিল না পরিধির, কিন্তু আজ প্রহ্লাদের কথায় পরিত্রাতার মেজাজ স্পষ্ট। পরিধির মেজাজ চড়ছিল, নিজেকে সংযত রেখে বলল, তাই এখন আমার দাসত্ব চাও, যে শুধু তোমার সুখ, তোমার ভোগ বিলাস আর স্বাচ্ছন্দ্যের ভূমিকায় থাকবে? আমি বিয়ে না করলে তোমার কি হতো ভেবেছ? হয়তো হয়তো কি নিশ্চিত আজ কোনো বেশ্যাবাড়ির। কথাটায় মাথাটা এমন গরম হলো যে জোর একটা চর কষিয়ে দিল পরিধি। থমথমে আকাশে হঠাৎ বিনা মেঘে বাজ পড়ার মতন প্রায় কড়কড়িয়ে উঠল প্রহ্লাদ। উল্টো হাতে চর বসালো পরিধির গালে। সে সময় শাশুড়ি নিজের ঘর থেকে বেরিয়ে এসে বললেন, বেশ করেছিস বাবু, এত বড় সাহস, স্বামীর গায়ে হাত। স্বামী কিছু বলে না তাই এত সাহস? এর একটা উচিত শিক্ষা দিবি তুই আজই। পরিধি চরটা সামলাতে না পেরে তখন মুখ থুবড়ে পড়েছে সোফায়। প্রহ্লাদ ওর চুলের মুঠি ধরে দু গাল চেপে ধরে বলল, মেয়ে মানুষের এত তেজ, এত সাহস যে স্বামীর গায়ে হাত তুলিস? তোকে আজ উচিত জবাব দেব। পরিধি দু হাত পিছ মোড়া দিয়ে ওকে ড্রয়িং হল থেকে বেডরুমে টেনে হিঁচড়ে নিয়ে এলো প্রহ্লাদ। ওর শরীরে তখন শুধুই আক্রোশ। পরিধি পেরে উঠছে না ওর সঙ্গে। বিছানায় ফেলে প্রহ্লাদ একটানে ছিঁড়ে ফেলল পরনের পোশাক। পরিধি ওর চাইতে লম্বায় বেশি, ওজনে অতিরিক্ত। একটা আটকা প্রাণকে চর মেরে উস্কে দিয়েছে, সুতরাং তার জবাব তাকে পেতে হবেই। পরিধি সারা শরীর নখে আঁচড়ে দাঁতে কামড়ে প্রহ্লাদ নিজের শক্তি, নিজের অধিকার বজায় রেখে পরিধির উপর নিজের শাসন চালিয়ে গেল, যা খুব স্বাভাবিক। কারণ দেশে ডোমেস্টিক ভায়োলেন্সের এগেইনস্টে কেস হয়, কিন্তু ম্যারিটাল রেপ বোধ হয় আইনের আয়তায় পড়ে না। সকালে পরিধি যখন রক্তাক্ত শরীরে নিথর পড়েছিল, তখন প্রহ্লাদ শুধু বলেছে, ধীরে ধীরে উঠে পড়ো, আজ নয় লিভ নিয়ে নিও। ধীরে ধীরে বিছানায় উঠে বসে পরিধি। চোখের কোণে ক্ষত, ঠোঁট ফাটা, গালে জমাট বাঁধা রক্ত, গলায় স্তনে আঁচড়ের দাগ, চুল অবিন্যস্ত। বলল, ভালোবাসার সহবাস আর রেপের মধ্যে কোনটা বেশি স্যাটিসফ্যাক্টরি ছিল মিস্টার প্রহ্লাদ? প্রহ্লাদ দাঁত কিরমির করে বলল, দুদিন অফিস গিয়ে নিজেকে অনেক বেশি এডুকেটেড আর পারফেক্ট মনে করছো আজকাল। বেশি বেরো না, নিজে কোথায় ছিলে আর এখন কোথায় একবার ভেবো। তারপরও কি সে ডানপিটে মেয়ে যে কাঁসার থালা ছুঁড়ে জেঠির কপাল ফাটিয়েছিল, সে থেকে যেত প্রহ্লাদের গৃহিণী হয়ে, ওর শয্যা সঙ্গী হয়ে? না, তার পারল কই পরিধি। অফিসের কলিগ তিয়াশার সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল অফিসে কাজ করাকালীন। ওকে সব বললে ওই নিয়ে গেল ওর বাড়ি। তিয়াশার দিদি কলেজের প্রফেসর হৈমন্তী সেন, যার কথায় মনে দাগ কেটেছিল পরিধির। পুরুষ মানুষ অসহায় নির্বল স্ত্রীলোককে পছন্দ করে, স্বাবলম্বীকে তার স্থান দেখাতে সদা তৎপর থাকে তারা। অবশ্য এতে নারীর উস্কানি যে কম থাকে না তা হৈমন্তীদি বলেনি। ওর দিদির সাহায্যে এই হস্টেলে কাজ পায় পরিধি, কারণ 15,000 টাকায় থাকা খাওয়া পড়া সম্ভব ছিল না। প্রথমে হস্টেলের ব্যাক অফিস জব করেছে, তারপর ওয়ার্ড্রেন। আজকের দিনে যে নাকি হস্টেলের জেলাস বুড়ি পরিধি। বাগানের দিকের জানলাটা বন্ধ করে ঘড়িতে নজর পড়তে পরিধি ঘর থেকে বেরিয়ে এলো একতলার খাবার ঘরে। মেয়েদের খাওয়া শুরু হয়েছে। টেবিল ভালো করে নজর বুলিয়ে মিসিং মনে হলো তানিয়াকে। লোক পাঠিয়ে ওর ঘর চেক করে দেখলো তানিয়া নেই ঘরে। হস্টেলের সুপারিনটেন্ডেন্ট, কলেজের প্রফেসর, সবার ভিতরে খবর পৌঁছতে দেরি হলো না। হস্টেলের চৌকিদার রাত প্রায় 11টায় ছুটতে ছুটতে এসে খবর দিয়ে গেল, দিদি, রেল লাইনের ওধারে দিদির রক্তাক্ত বডি দেখেছি, ভয়ে ছুতে সাহস হয়নি দিদি। সবাই ছোটে সেখানে। তখনও জ্ঞান ছিল মেয়েটার। সদর হাসপাতালে নিয়ে গেলে পুলিশ এলো। জানা গেল ওর প্রেমিকের সঙ্গে আরও 4 জন মিলে ধর্ষণ করেছে ওকে। পরিধি হসপিটালের বেডে শুয়ে থাকা তানিয়ার মাথায় হাত রাখলো শুধু। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল মেয়েটার। সকাল হতেই মিডিয়া দাঁড়িয়ে হস্টেলের বাইরে। নিজের ডেস্কে মাথায় হাত দিয়ে বসেছিল পরিধি। সামনে কাউকে এসে দাঁড়াতে দেখে চোখ তুলে চাইল আর চমকালো। ওর সামনে দাঁড়িয়ে কাঁচা পাকা চুলের খোঁচা খোঁচা দাড়ির লোকটা যে, সে অন্য কেউ নয়, এ যে প্রহ্লাদ। মুহূর্তে সব ভুলে এক কল্পজগতে ভাসতে থাকে পরিধি। প্রহ্লাদ কি ওর বিপদ বুঝে ওকে সাহস জোগাতে এসেছে? এখন মিডিয়া, মেয়েটার বাড়ির লোক একটা কথাই জানতে চাইবে, এত রাতে মেয়েটা বাইরে কি করছিল। কিন্তু পলকে নিশ্চিহ্ন হলো সেসব ভাবনা। প্রহ্লাদ ওকে দেখে নিজেও জোর চমকেছে, তা ওর মুখ বলছে। একটা চিঠি আর পরিচয়পত্র এগিয়ে দিয়ে প্রহ্লাদ বলল, মিসেস তরুলতা মিত্রের অথরিটি লেটার নিয়ে আমি এসেছি। মিসেস তরুলতা মিত্র তানিয়ার লোকাল গার্জিয়ান। পরিধি চেয়ে থাকে প্রহ্লাদের দিকে। কি প্রশ্ন করতে পারে প্রহ্লাদ? কি প্রশ্ন থাকতে পারে প্রহ্লাদের মনে? বলল, তানিয়া এখনো স্টেবল নয়। সেটাই তো প্রশ্ন। একটা বেপরোয়া প্রশ্ন করতে গিয়েও থামে প্রহ্লাদ। বলে, তানিয়া বাইরে গেল কি করে, তাও রাতে? ও রিসেপশনে বলে বেরিয়েছিল ওর মেডিসিন লাগবে, তাই
হস্টেলের কাছেই যে কেমিস্ট শপ আছে সেখানে যাচ্ছে, অথচ ডিনার টেবিলে ওকে দেখতে না পেয়ে ওর খোঁজ শুরু হয়। ডিনার টাইমে মানে একটা মেয়ে কতক্ষণ বাইরে আছে তার খোঁজ নেই কারো। তানিয়া যখন বেরিয়েছিল তখন সন্ধ্যে 7:30 আর আমাদের ডিনার টাইম 8:08। আমরা সবাই ব্যথিত। আমরা ভাবিনি এরকম ঘটনা আমাদের হস্টেলের মেয়ের সঙ্গে ঘটবে, কিন্তু সমাজে নরপিশাচের সংখ্যাও যে কম নয়। প্রহ্লাদের দিকে সরাসরি তাকিয়ে কথাটা বলে পরিধি। প্রহ্লাদ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপ করে, তারপর বলল, তানিয়া আমার বড় শালীর মেয়ে, তুমি তাহলে মেশো। প্রহ্লাদ চুপ করে থাকে। ডিভোর্স হয়নি ওদের, কিন্তু প্রহ্লাদ সুন্দরভাবে এগিয়ে গেছে জীবনে। আর পরিধি? না, থেমে থাকেনি পরিধি নিজেও, শুধু ঘুরে ফিরে ঘটনারা পরিক্রম করে চলেছে অবিরত। প্রহ্লাদ গেট পর্যন্ত যেতে পুলিশ ইন্সপেক্টরকে হস্টেলে ঢুকতে দেখল পরিধি। চেয়ার ছেড়ে বাইরে বেরিয়ে আসতে শুনল প্রহ্লাদ দোষীদের কঠোর শাস্তি চাইছে। পরিধি বড় অবাক হয়, দাঁড়িয়ে থাকে স্থির। এরাও বিচার চায়, এরাও ন্যায় অন্যায় বোঝে। পরিধির চোখের সামনে ফুটে ওঠে ওর সেদিনটা আর আজকের হাসপাতালের বেডের কাতর তানিয়ার মুখটা। সংখ্যায় আর কত বাড়বে বিশ্বাসভঙ্গের আখ্যান? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।